ডিডি কৃষক, পরিবর্তনশীল ভারতের গর্ব। বিশ্বাসের সুতো দিয়ে আবার বোনা যাক আশার আরো এক স্বপ্ন। জমি থেকে বাজার পর্যন্ত যাত্রা একসাথে পূরণ করা যাক। জয় জওয়ান, জয় বিজ্ঞান, জয় কিষান থেকে জয় অনুসন্ধান পর্যন্ত একসাথে ভ্রমণ করি। আরম্ভ করছি আপনার নিজের ফেভারিট শো, যার নাম হলো কৃষি চৌপাল। আর এর শুভারম্ভ হচ্ছে আপনার জোর হাততালি দিয়ে। দেশের সবচেয়ে দূরদর্শী নেতা, দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটা মন্ত্র দিয়েছেন, ব্যাক টু বেসিকের। একটা কথা বলেছেন, জিরো বাজেট কৃষিকাজ সম্পর্কে। এক নতুন সচেতনতা জাগিয়েছেন প্রাকৃতিক কৃষিকাজ সম্পর্কে, যেখানে বলা হয়েছে যে কৃষকেরা কি ধরনের সুবিধা পেতে পারেন। আর সেই প্রাকৃতিক কৃষিকাজের সুবিধা সম্পর্কে আজ আমরা আপনাদের সাথে কথা বলবো। এবং এই বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে আমরা পৌঁছে গেছি হরিয়ানার কুরুক্ষেত্রের এই গুরুকুলে, যেখানে প্রাকৃতিক চাষের প্রতিটি খুঁটিনাটিকে খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা হয়। সেই কুরুক্ষেত্র যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্র যেখানে ঋষি মুনিরা ম্যানুস্ক্রিপ্ট লিখেছেন, এবং বাসমতি চালের অসাধারণ উৎপাদন এই কুরুক্ষেত্রতেই হয়। আর তারা বলে যে যদি আপনি পুরনো ঐতিহ্য একই ছাদের নিচে দেখতে চান, তাহলে আপনি কুরুক্ষেত্র চলে আসুন। আসুন সেই অসাধারণ ঐতিহাসিক স্থান দিয়ে আরম্ভ করা যাক গীতার সেই উপদেশগুলি মনে করতে করতে। এ হলো গীতার সেই উপদেশের স্থান। এই কুরুক্ষেত্রতে আরম্ভ করছি কৃষি চৌপালের বিজ্ঞান থেকে কৃষক পর্যন্ত। সম্প্রতি জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে। এই মিশনটি যে অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলিতে শুরু করা হবে, এর মধ্যে গঙ্গা নদীর উভয় তীরে 5 কিলোমিটার এলাকা, রাজ্য কর্তৃক নির্ধারিত প্রধান নদীগুলির তীরে অবস্থিত জেলাগুলি, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে উচ্চ সার বিক্রির জেলাগুলি, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কম সার বিক্রির জেলাগুলির সাথে আদিবাসী অঞ্চলে থাকা জেলা, আদিবাসী উপপরিকল্পনার অধীনে ব্লকও অন্তর্ভুক্ত রয়েছে। অগ্রাধিকার সেই গ্রাম পঞ্চায়েত এবং এলাকাগুলিকে দেওয়া হবে যেখানে রাজ্য গ্রামীণ জীবিকা মিশন, প্রাথমিক কৃষি ঋণ সমিতিগুলি এবং এফপিও সক্রিয় রয়েছে। এছাড়াও যেখানে অনুশীলনকারী প্রাকৃতিক কৃষকরা উপস্থিত আছে, তাদেরও অগ্রাধিকার দেওয়া হবে। বেঁচে থাকা প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রায় 50 হেক্টর এবং কমপক্ষে 125 জন কৃষকেরা একটানা জমিগুলিকে প্রাকৃতিক কৃষি ক্লাস্টার হিসাবে গড়ে তোলা হবে। প্রতিটি ক্লাস্টারে 2টি কৃষি সখী অর্থাৎ কমিউনিটি রিসোর্স পার্সন মোতায়েন করা হবে, যারা কৃষকদের একত্রিত করবে এবং এটিএমএ বা রাজ্য গ্রামীণ আজীবিকা মিশনের কর্মকর্তাদের, এফপিও এবং প্রাথমিক কৃষি ঋণ কমিটির সদস্যদের সহযোগিতায় কৃষকদের প্রাকৃতিক কৃষির অনুশীলন করায় সাহায্য করবে। যেখানে কৃষি সখী থাকবে না, সেখানে যে কোনো অনুশীলনকারী প্রাকৃতিক কৃষকও কমিউনিটি রিসোর্স পার্সন হতে পারেন। প্রাকৃতিক কৃষিকাজ গ্রহণে কৃষকদের প্রোৎসাহিত করার জন্য প্রোৎসাহিত রাশিও দেওয়া হবে। প্রতি মাসে 300 টাকা প্রাকৃতিক চাষ করার জন্য। অধিক কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, পশুধনের দেখাশুনো, ইনপুট তৈরি করার জন্য বায়ো ইনপুট রিসোর্স সেন্টার থেকে প্রাকৃতিক ইনপুট কেনার জন্য দেওয়া হবে। 400 টাকা প্রতি বছর এককালীন সমর্থন হিসেবে ড্রাম এবং কন্টেনার ইত্যাদি কেনার জন্য দেওয়া হবে। ইচ্ছুক কৃষকদের 125 কৃষক প্রতি ক্লাস্টারকে বৈজ্ঞানিক ফার্মার মাস্টার ট্রেনার এবং অনুশীলনকারী প্রাকৃতিক কৃষকদের দ্বারা এনএফ মডেল ডেমনস্ট্রেশন ফার্মগুলিতে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা প্রাকৃতিক কৃষিকাজ শুরু করতে পারে। আপনাদের বলে দিই যে প্রাকৃতিক কৃষির উৎপাদনগুলির
বাজারিকরণের জন্য সহজ সম্প্রদায় কেন্দ্রীয় সার্টিফিকেশন সিস্টেম এবং কমন ব্র্যান্ড তৈরি করা হবে। তাহলে আমি আশা করি যে প্রাকৃতিক কৃষিকাজ সম্পর্কে আপনার মনে যত রকম প্রশ্ন থাকবে এই গ্রাফিক্স দ্বারা আপনারা নোট ডাউন করে নিয়েছেন, পেন ডাউন করে নিয়েছেন। আর সরকার এই সমস্ত কিছু আপনাদেরকে জানাতে চায়, সেই সব কিছুই আমরা গ্রাফিক্যালি আপনাদের দেখানোর এবং বোঝানোর চেষ্টা করছি। তাহলে আসুন এবার কৃষি চৌপালে সেশন এগিয়ে নিয়ে যাই এবং আমাদের বিশেষ অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিই। আর কথা বলা যাক কৃষি চৌপালে প্রাকৃতিক কৃষিকাজ সম্পর্কে। আমার ফার্স্ট সেশনে খুবই বিশেষ অতিথিরা আমার সাথে যোগ দিচ্ছেন মাননীয় রাজ্যপাল গুজরাট আচার্য দেবব্রত বাবু। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। তার সাথেই আমার সাথে যোগ দিচ্ছেন হরিয়ানার কৃষিমন্ত্রী শ্রী শ্যাম সিং রাণা বাবু। মন্ত্রী মশাই, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। সর্বপ্রথমে রাজ্যপাল বাবু আপনাকে দিয়ে আরম্ভ করতে চাই। স্যার, প্রাকৃতিক কৃষি যদি আমি সমস্ত প্রচেষ্টার কথা বলি, স্টেট লেভেলে কত হচ্ছে এবং জাতীয় লেভেলে কত হচ্ছে? স্যার, তার আগে আমরা অফ দ্য ক্যামেরা কথা বলছিলাম। স্যার, একটা যে বেসিক কনফিউশন রয়েছে জৈব চাষ এবং প্রাকৃতিক চাষের মধ্যে, স্যার এটা দূর করে দিন, কারণ এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। আজ আপনি আমাদের সঙ্গে আছেন। জৈব চাষকে ভারত সরকার এবং রাজ্য সরকারগুলি গত ৩০-৪০ বছর ধরে প্রমোট করার চেষ্টা করছে। জৈব চাষে স্থায়ী গর্ত তৈরি করা হয় এবং তাতে গোবর সার দেওয়া হয়, আর এতে যে কেঁচো আর্থওয়ার্ম দেওয়া হয় তা ভারতে হয়ই না, বিদেশ থেকে আমদানি করা হয়। তার নাম হলো অ্যাসাফেডিটা, যা মাটি খায় না, শুধুমাত্র গোবরই খায়। ভারতের খাদ্য ভাণ্ডার পরিপূর্ণ করার জন্য প্রধানত দুটি ফসল অবদান রাখে, গম এবং চাল। যদি এই দুটি ফসলের প্রচুর উৎপাদন পেতে হয় তাহলে 1 একরের জন্য 60 কিলো নাইট্রোজেন প্রয়োজন হয়। 1 টন গোবরের সারের মধ্যে 2 কিলো নাইট্রোজেন থাকে, আর আমাদের চাই 60 কিলো। তার মানে হলো যদি প্রতি একরে 300 কুইন্টাল গোবরের সার দেওয়া হয় তাহলে 60 কিলো নাইট্রোজেন পূরণ হবে। 1 একরের জন্য 300 কুইন্টাল গোবর প্রয়োজন, তাই 30টি পশু চাই। কৃষক 1 একরে পরিবার পালন করবে না 30টি পশু পালন করবে? আর এর নাম হলো অর্গানিক ফার্মিং। দ্বিতীয়ত, এত গোবর সার যে জমিতে দেওয়া হবে সেখানে মিথেনের মতো গ্যাস উৎপন্ন হবে, যা গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করবে। এটাই হলো জৈব চাষের ধরন। তাহলে জেনে নিন প্রাকৃতিক চাষ কি। এতে কোনো বাহ্যিক ইনপুট প্রয়োজন হয় না। এতে বাড়িতে শুধু একমাত্র একটি দেশি গরুর প্রয়োজন, আর দেশি গরু তো 1 বা 2 একর জমির কৃষক 4 জন কৃষক মিলে একটি গরু পালন করলেও কাজ হয়ে যাবে। প্রাকৃতিক কৃষির মূলনীতি কি? আমরা সবাই জঙ্গলে গেছি, জঙ্গলের দিকে তাকান, কত ধরনের গাছপালা বনস্পতি আছে। আমি সমস্ত কৃষক বন্ধুদেরকে জিজ্ঞাসা করছি, সেই জঙ্গলের গাছগুলিতে ইউরিয়া কে দেয়? ডিএপি কে দেয়? কীটনাশক কে দেয়? গোবর সার কে দেয়? সেখানে জল দিতে কে যায়? কেউই না। জঙ্গলের গাছগুলিতে তার সময় মতো ফলে ভরে ওঠে। ঠিক কথা। জঙ্গলের গাছ থেকে যে কোনো পাতা ছিঁড়ে দেখুন এবং প্রয়োগশালাতে নিয়ে যান, তাতে কোনো পুষ্টির অভাব পাওয়া যাবে না। ফসফরাস, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার সবকিছু তাতে উপস্থিত আছে। এগুলো কোথা থেকে এলো? নেচার দিয়েছে, প্রকৃতি দিয়েছে। আমরা যে বিশাল ব্যবস্থা শুরু করেছি বাইরে থেকে জিনিসপত্র এনে জমিতে ফেলার, তার মূল কারণটা কি? এর মূল কারণ হলো এই যে যখন ডক্টর স্বামীনাথন 60-এর দশকে সবুজ বিপ্লব, হরিত ক্রান্তি শুরু করেছিলেন, আমরা এর বিরুদ্ধে নই, এটি সময়ের চাহিদা ছিল। কিন্তু ডক্টর স্বামীনাথন 2.5 একর জমিতে 13 কেজি নাইট্রোজেন দেওয়ার ব্যবস্থা করেছিলেন। 13 কেজি এবং উৎপাদন অনেক বেশি ছিল। কিন্তু আজ পরিস্থিতি কি? আজ প্রতি একরে আলুতে কৃষক 13 ব্যাগ ঢালছে, 13 থলে ঢালছে। এই পার্থক্য কেন হলো? এই জন্য হলো যে যখন সবুজ বিপ্লব, হরিত ক্রান্তি শুরু হয়েছিল
সেই সময় সমগ্র দেশের জমির অর্গানিক কার্বন 2 থেকে 2.5% ছিল। ও জঙ্গলে জমির মতন ফলনশীল ছিল এবং তাতে প্রচুর ব্যাকটেরিয়া, সূক্ষ্ম জীবাণু, কেঁচো প্রচুর পরিমাণে ছিল। ইউরিয়া, ডিএপি, কীটনাশক ব্যবহার করে করে আমরা সমস্ত জীবাণু মেরে ফেলেছি, সমস্ত কেঁচো মেরে ফেলেছি। উদ্ভিদের খাদ্য তৈরিকারী যে ক্ষুদ্র জীবাণুগুলি ছিল সেগুলোই মেরে ফেলেছি। তাহলে ফলন কোথা থেকে হবে? তাহলে দর্শক বন্ধুরা, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। এই যে সূক্ষ্ম জীবাণুগুলি রয়েছে, যা আমরা প্রাকৃতিক কৃষিকাজ বৃদ্ধির জন্য ব্যবহার করি, যার খুবই সরল উপায় যা আমরা দিয়েছি তা হলো, আপনি একটা 200 লিটারের ড্রাম নিন, ওটা ছায়ায় রেখে দিন, তাতে 180 লিটার জল ভরে দিন। দেশি গরু, সাহিওয়াল, থারপার, রাঠি, গির, হরিয়ানভি, কাঁকরেজ, এই গুণটি কেবল এই গরুতেই পাওয়া যায়, অন্য কোনো প্রাণীর মধ্যে পাওয়া যায়নি। দেশি গরুর 1 গ্রাম গোবরে 300 কোটিরও বেশি সূক্ষ্ম জীবাণু থাকে। আর গোমূত্র হলো খনিজ পদার্থের ভাণ্ডার। সেই ড্রামে এই দেশি গরু 24 ঘন্টায় প্রায় 10 কিলো গোবর দেয়, 10 কিলো গোমূত্র দেয়। তা আমরা ড্রামে ঢেলে দিই। আর 1.5 থেকে 2 কেজি দেশি গুড় এবং 1.5 থেকে 2 কেজি যে কোনো ডালের বেসন আর বড় গাছের নিচের আধা কেজি মাটি এতে ঢেলে দিন। বলুন, জমির মাটি কেন নয়, গাছের নিচের মাটি কেন? গাছের নিচের মাটি এই জন্যে যে সেখানে ইউরিয়া, ডিএপি বা বিষ মেশানো নেই, সেখানে সূক্ষ্ম জীবাণুর ভাণ্ডার রয়েছে। আপনার জমিতে আর কিছুই বাকি নেই, সেই জন্য সেই মাটি মেশানো যাবে না। এবার এই সব কিছু মিশিয়ে কাঠের লাঠি দিয়ে 5 মিনিট সকালে, 5 মিনিট সন্ধেবেলায় আপনাকে 6-7 দিন এই ঘোলটি তৈরি করতে হবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করছি, দেশি গরু 1 গ্রাম গোবরে যদি 300 কোটি সূক্ষ্ম জীবাণু থাকে, তাহলে 10 কেজি গোবর দেওয়া হলো, তাহলে কত হবে? 30 লক্ষ কোটি সূক্ষ্ম জীবাণু। এবং সেই সূক্ষ্ম জীবাণুগুলিকে উপাধ্যায় বাবু আমরা খাওয়ার জন্য দিয়েছি প্রোটিন, ডালের বেসন, তারা শক্তিশালী হবে, সুস্থ হবে। গুড় দিয়েছি, তারা মাল্টিপ্লাই হবে, তাদের সংখ্যা বৃদ্ধি পাবে। আর মাটি দিয়েছি, তাতেও ব্যাকটেরিয়ার সূক্ষ্ম জীবাণু রয়েছে, তাতে কালচার তৈরি হবে, ফেনা তৈরি হবে, আরো ভালো হবে। এর সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন কত হবে? ডক্টর বলজিৎ সারং রিসার্চের পরে বলেছেন যে এই ড্রামে 72 ঘন্টা ধরে এই যে সূক্ষ্ম জীবাণু, এই সূক্ষ্ম জীবাণুগুলি প্রতি 20 মিনিটে দ্বিগুণ হয়ে যায়, প্রতি 20 মিনিটের দ্বিগুণ। এগুলিকে স্প্রিঙ্কল দিয়ে, জল দিয়ে আর ড্রিপের সাহায্যে আপনি জমিতে দিয়ে দিন। আকাশে 78% নাইট্রোজেন রয়েছে। সূক্ষ্ম জীবাণুগুলি এর মধ্যে থেকে নাইট্রোজেন টেনে নেয়। প্রাকৃতিক কৃষিতে নাইট্রোজেন কোথা থেকে আনবে? এটাই উপায়। তারা নাইট্রোজেন নেবে, তা দিয়ে খাদ্য তৈরি করবে, গাছের শিকড়ে দেবে। আর মন দিয়ে শুনুন, এই পৃথিবীর মাটিতে ফসফরাস, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু এটি নির্জীব, এটি নিজে খাদ্য উৎপাদন করতে পারে না। এই প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার কাজ এই সূক্ষ্ম জীবাণু তৈরি করে থাকে। আচ্ছা মন্ত্রীমশাই, প্রাকৃতিক কৃষি কৃষকদের জন্য কেন গুরুত্বপূর্ণ? এবং সবচেয়ে বড় কথা হলো, মনের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে যে এটি লাভজনক চুক্তি নয়। প্রাকৃতিক কৃষিতে সবকিছু লাগিয়ে দেব, আমাকে ঘরও চালাতে হবে ভাই, লোকসান হয়ে যাবে। প্রাকৃতিক কৃষি কেন অপ্ট করব? আমাদের এখানে জঙ্গল ছিল, পশুরা জঙ্গলেই খাবার খেত। আর এখানে পশুদের জন্য বাড়িতে খাবার কোনো ব্যবস্থা ছিল না, তারা প্রকৃতি থেকে খাবার খেত। সব পশু জঙ্গলে যেত। কিন্তু যখন ফুড প্রবলেম হলো, তখন সারা দেশে আরও শস্য উৎপাদনের জন্য এই প্রচেষ্টা করা হয়েছিল। তখন আনাজের সঙ্গে সারও এসে গেল। সার উৎপাদন বৃদ্ধি পেল, তার মাত্রা বাড়তে শুরু করলো। প্রকৃতির যে সিস্টেম ছিল তা বিলুপ্ত হওয়া শুরু হয়ে গেল। চাষের জমির ভেতর এখন আচার্য মশাই যা বলছিলেন, আমাদের আচার্য মশাই একটু আগেই যা বলছিলেন যে প্রকৃতির যে জীবাণুগুলি ছিল তা শেষ হয়ে গেছে। যে জীবাণুগুলি ছিল আমাদের এখানে, যা কৃষিকাজে বৃদ্ধি করত, কেঁচো ছিল, প্রকৃতি থেকে তা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। ঠিক। তো আমরা যদি সার দেওয়া ছেড়ে দিই, প্রকৃতির হিসাব মতো চলি, তাহলে আমাদের শস্য কম হবে না? আমাদের জমিতে ধান চাষ হয়, গমও হয়, সবজিও হয়, শাক হয়, যা কিছু হয় আমরা শস্য নিয়ে নিই, তার ওয়েস্টেজ না নিই, তা জমিতে দিয়ে দিই। চাষের জমি আত্মনির্ভর হয়ে যাবে। যদি আত্মনির্ভর হয় তাহলে সেই পরিমাণ সারের প্রয়োজনই হবে না। আমাদের কাছে কি কোনো ডেটা আছে স্যার এই রাজ্য সম্পর্কে, যে কতজন কৃষক এই চাষ করছেন?
এর জন্য এখন হলো 2022 আমাদের সরকার প্রচেষ্টা করেছিল। আচ্ছা, এর জন্য আমরা পোর্টালও শুরু করেছি। ডেটা নিয়ে এসেছেন আপনি? ডাটা রয়েছে মানে আমাদের কাছে। সম্পূর্ণ সূচনা রয়েছে। তাহলে এখন যে পোর্টালে এখনো পর্যন্ত 23,796 জন কৃষক এসেছে, আর জমি রয়েছে আগে 39,723। তার মানে একর। হ্যাঁ। এটা শুরু হয়েছে, কিন্তু এছাড়াও কিছু আছে, আরো আছে। হ্যাঁ। যদি আমরা এই কথায় বিশ্বাস করি যে আমরা জমির উৎপাদন জমিতেই দেব, শস্য নেওয়ার পর অবশেষ পোড়াবো না, জমিতে দিয়ে দেব। গমের যে ওয়েস্টেজ থাকবে, হ্যাঁ। ভুসি বানানোর পর যা বাঁচবে, সেগুলিকেও পোড়াবো না, তাও জমিতে দিয়ে দেব। ঠিক আছে। সবুজ সার, এখন আমাদের সরকার সবুজ সার তৈরি হ্যাঁ। করছে, আমরা তা ব্যবহার করি, তা জমিতে দিয়ে দিই, তাহলে সারের প্রয়োজনই হবে না। ঠিক আছে। আমাদের শস্য প্রকৃতি দ্বারাই বৃদ্ধি পায়, যেমন আগে। সৃষ্টিতে চাঁদ তারা রয়েছে, প্রকৃতি দ্বারাই তো চলছে। আমাদের কৃষি কাজ কেন চলবে না প্রকৃতি দ্বারা? হ্যাঁ, হ্যাঁ। এত ছোট একটা কাজ, সংসারের এত কিছু কাজ চলছে প্রকৃতি দ্বারা। হুম। কৃষি কাজ আগে প্রকৃতি দ্বারাই চলতো, কৃষি কাজ আগে প্রকৃতি দ্বারাই চলতো, হুম, হুম, হুম। আর আমরাই এর স্বরূপ পাল্টে দিয়েছিলাম বিকাশের নামে, তাই আবার সেখানে ফেরত আসতে হবে। রাজ্যপাল বাবু, আমরা যখন গুজরাটের কথা বলি, গুজরাটে বিশেষ করে প্রাকৃতিক কৃষি বিকাশ বোর্ড গঠন হয়েছিল, এটা আমরা সবাই জানি। আর আপনি খুব ভালোভাবে জানেন স্যার, ওখানে দক্ষিণ গুজরাটের যে ডাং জেলা রয়েছে, সেখানে সম্পূর্ণরূপে রাসায়ন মুক্ত হয়ে গেছে। স্যার, এই ধরনের সূত্রপাত সবাইকে ইন্সপায়ার করে স্যার। আর আপনার রেকর্ড এটাই বলে যে হিমাচল থেকে গুজরাট পর্যন্ত আপনি কত রকমের প্রচেষ্টা চালিয়েছেন। ডাং জেলার মতো ভারতের আরো অনেক জেলা বিকশিত হয়ে যাক, এমন বোর্ড তৈরি হয়ে যাক। এই প্রাকৃতিক মিশন হলো রাজ্যের তরফ থেকে, সরকারের তরফ থেকে। এটাকে মিশন মোডে আনার প্রয়োজন কি এই জন্যই হয়েছে? ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি যখন প্রাকৃতিক কৃষিকে চিনলেন, বুঝলেন, তখন সব সময় ওনার একটাই চিন্তা ছিল যে ভারতের কৃষক আত্মনির্ভর হোক, সমৃদ্ধ হোক, উন্নত হোক। আমাদের ধরিত্রী মা বাঁচুক, জল বাঁচুক, পর্যাবরণ বাঁচুক। এই দিশায় উনি প্রাকৃতিক কৃষির অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, আর রাষ্ট্রীয় প্রাকৃতিক কৃষি মিশন এখন এটা তৈরি হয়ে গেছে। আগে আপনি যে ডাঙের কথা বলছিলেন, আমি ওই অঞ্চলে একাধিকবার গেছি। সেটি হলো গুজরাটের এক আদিবাসী অঞ্চল, এবং আমি সরকারের কাছে নিবেদন করেছি যে একটা জেলাকে আমরা সম্পূর্ণভাবে প্রাকৃতিক জেলা করে তুলব, বিষ মুক্ত করে তুলব। ঠিক করেছেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে ওই সম্পূর্ণ জেলাতে কোথাও কোনো দোকানে ইউরিয়া, পেস্টিসাইড, ডিএপি খুঁজলেও আপনি কোথাও পাবেন। ঠিক করেছেন, ঠিক আছে। এবং সেটি এক সম্পূর্ণ প্রাকৃতিক জেলা হয়ে উঠেছে। এবং গুজরাটে, সম্পূর্ণ গুজরাটে 5টি গ্রামের ক্লাস্টারে পরিবর্তিত করেছে। আগে সেই 5টি গ্রামেরই প্রাকৃতিক কৃষিকাজ করে থাকা এক কৃষককে, যাকে আমরা ট্রেনিং দিলাম, সে বাড়িতে গরু পালন করে। সে তার বাড়িতে মডেল স্থাপন করিয়েছে প্রাকৃতিক চাষের। তাকে আমরা মাস্টার ট্রেনার বানিয়ে দিয়েছি। আরও একটি কৃষি বিভাগের কর্মীকে মাস্টার ট্রেনার বানিয়েছি। ওর পরিণামে এই হলো কি, আমাদের গ্রামে, গুজরাটে বাহ, প্রায় কোনো গ্রামেই এমন কোনো পঞ্চায়েত নেই যেখানে কমপক্ষে 75 জন কৃষক প্রাকৃতিক চাষ করে না। এখন এই অভিযান বেড়েই চলেছে। আর সেই জন্যে আমাদের গুজরাট সরকার যে কৃষক গরু পালন করে তাকে 900 টাকা প্রতি মাসে দেওয়া হয়, যাতে সে গরুর ভালো করে দেখাশোনা করতে পারে। লাভ পেয়ে থাকে 1.86 লক্ষ কৃষক রয়েছে, এটা আমি আপডেট করে দিচ্ছি। স্যার, আমি আপনার পুরো হোমওয়ার্ক করে এসেছি। খুব ভালো, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ স্যার। সখী, কৃষি সখী, প্রতিটি গ্রামে একজন বোনকে ট্রেন করা হয়েছে। সে নিজের গ্রামেই অন্য বোনেদের ট্রেনিং দিয়ে হ্যান্ড হোল্ডিং এর কাজ করবে। এই জন্য এই অভিযান আগামী বছরে আরো গতিশীল হয়ে উঠবে। আমরা ওয়াইন্ড আপের দিকে এগোচ্ছি, কিন্তু মন্ত্রীমশাই, হরিয়ানা কৃষির জন্য পরিচিত, কৃষকদের জন্য, আপনি নিজেও একজন কৃষক। আজ আমাকে 2টি মন্ত্র বলে যান এই সেশনে, যে হরিয়ানার কৃষকদের যদি প্রাকৃতিক কৃষি করতে হয়, কোন ফর্মুলা স্যার আপনার অভিজ্ঞতা থেকে আজ আমরা শিখতে পারি? দেখুন, যে প্রাকৃতিক কৃষি করবে, যে নিজের ব্র্যান্ড তৈরি করবে, তাকে সরকারের তরফ থেকে 20,000 টাকা দেওয়া হবে। প্রতি মাসে না বছরে? একবার যে ব্র্যান্ডিং তৈরি করবে। আচ্ছা, ব্র্যান্ডিং এর জন্য একবারই তৈরি করবে, তাই না? ওকে। আচ্ছা, যে দেশি গরু পালন করবে, আগে আমরা 25,000 দিতাম। এখন যখন আপনি ডাকলেন তো 5,000 বাড়িয়ে দেব। আরে, এ তো দারুণ ব্যাপার। তাহলে এটা আমি ব্রেক করে দিই স্যার। 30,000 এটা আমি ব্রেকিং করে দিই স্যার। হ্যাঁ, 30,000। যে হরিয়ানার কৃষি মন্ত্রী 25,000 থেকে 30,000 করে দিচ্ছেন। কিসের জন্য স্যার? দেশি গরুর গোবরের জন্য। দেখুন, এটা হলো দূরদর্শন কৃষকদের প্রভাব। শুধু একটা গরুর জন্য।
25,000 থেকে 30,000 30,000 এই ঘোষণা প্রথমবার আপনি এই মঞ্চেই আপনি করেছেন। এই মঞ্চেই না না, করেছেন। আমাদের সরকার আগে থেকে তো আজকে আপনি এটা প্রচার করছেন। কিন্তু আজকে প্রথমবার এর ঠিক প্রচার আছে করছি। বন্ধুগণ, জোর হাততালির সাথে এই ঘোষণাকে মন্ত্রী অভিনন্দন মশাইকে জানানো আমার উচিত। অনুরোধ যে গরু তাকেই দেওয়া হোক যে প্রাকৃতিক কৃষি করবে, যে গরু তো প্রাকৃতিক এমনিতেই কৃষি করবে। প্রকৃতির একটা ফ্যাক্টরি, হ্যাঁ, হ্যাঁ, সে তো যেখানেই যাবে অটোমেটিক সেখানে প্রকৃতি হয়ে যাবে। তাহলে স্যার পরবর্তী সাক্ষাৎ আপনার সঙ্গে নিশ্চয়ই হবে দূরদর্শন কিষানে। আপনারা অনেক সময় দিলেন, এত ভালো ভালো কথা বললেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার। সমস্ত কৃষক ভাইদেরও নমস্কার। তাহলে এখন একটা ছোট ব্রেক নিচ্ছি এবং এই সেশনকে এইভাবে এগিয়ে নিয়ে যাব এবং কিছু বিশেষ অতিথি আমার সঙ্গে যোগ দেবেন। আজ কথা হবে শুধু আপনার স্বাস্থ্যের, আপনার আপনজনদের, আর আমরাই আছি যারা আপনাদের সঙ্গে থাকি, আপনাদের কথা বলি। একটা ছোট ব্রেক, এক্ষুনি ফেরত আসছি। ব্রেকের পর স্বাগত জানাই এবং কৃষি চপালে দ্বিতীয় সেশনে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। এই সেশনে কিছু এক্সপার্টস আমার সঙ্গে থাকবেন, কৃষকরাও আমার সঙ্গে থাকবেন, তার মানে আমাদের বৈজ্ঞানিকরা কৃষকদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবেন। তাহলে এই সেশনের বিধিবদ্ধ সূত্রপাত করছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন ডক্টর এস কে মালহোত্রা, কুলপতি, মহারানা প্রতাপ হর্টিকালচার ইউনিভার্সিটি কার্নাল থেকে। আপনাকে স্বাগত জানাই। আর আমার সঙ্গে রয়েছেন ডক্টর জে.পি. মিশ্রা, ডাইরেক্টর অফ কৃষি তকনিক অনুপ্রয়াগ অনুসন্ধান সংস্থান, আটারি, যোধপুর থেকে। স্যার, আপনাকে স্বাগত জানাই। সর্বপ্রথম ডক্টর মালহোত্রা, আপনাকে দিয়ে শুরু করছি। স্যার, আপনি উদ্যানী ফসলে প্রাকৃতিক কৃষির ইম্পর্টেন্সকে কিভাবে মাপেন স্যার? আপনার কতটা জরুরি মনে হয়? আপনার অ্যানালিসিস কি বলে? যত রকমের খাদ্যশস্য ফসল রয়েছে তা দিয়ে খাদ্য সুরক্ষিত হয়, আর আমাদের যতগুলো উদ্যানী ফসল রয়েছে তা পুষ্টি সুরক্ষার জন্য বেশি দায়িত্ব নিয়ে থাকে। পুষ্টি সুরক্ষার অভিপ্রায় যদি এখন সঠিকভাবে সমাধান না হয়, তার মধ্যে যদি ইম্পিউরিটিস থাকে বা তার মধ্যে যদি পেস্টিসাইডস থাকে, হ্যাঁ। আর যদি কোনো ধরনের অবগুণ এসে যায়, তাহলে তার কোনো উপযোগী থাকবে না। প্রাকৃতিক কৃষিকে আমি এই উদ্যানী কৃষির সঙ্গে যোগ করে একই কথাই বলবো, আর আরো বেশি গুরুত্ব বেড়ে যায় যাতে আমরা সবাই বেশির থেকে বেশি ফল আর সবজি উৎপাদন করতে পারি, হ্যাঁ। আর তার সাথেই সেগুলি যেন সুরক্ষিত হয়। আর সেই যে সুরক্ষা হবে তা এই জন্যে হবে যে এই সমস্ত উদ্যানী ফসল আছে, এই সমস্ত বহুমূল্য ফসলের শ্রেণীতে অন্তর্ভুক্ত। যদি আমরা অন্য ফসলের সাথে আর তুলনা করি, এই উদ্যানী ফসলের উপযোগিতা আরো অধিক হয়ে যায়, আর প্রাকৃতিক কৃষির মাধ্যমে এগুলিকে প্রমোট করার আরো বেশি গুরুত্ব বেড়ে যায়, যার দ্বারা আমরা বেশি থেকে বেশি সুরক্ষিত উৎপাদনগুলিকে সবাইকে উপলব্ধ করাতে পারি। আর এর মাধ্যমে আপনারা দেখবেন যে অনেক জায়গায় এই কৃষি ফসলও হচ্ছে। ঔষধীয় এবং শিকান্দি উদ্ভিদের পাশাপাশি খুম্বি উৎপাদন আর ডিকাল্টিভেটেড ডি ফার্মিংও রয়েছে, যার দ্বারা মধু উৎপন্ন হয়। তো আমাদের কাছে এই জোর ধরনের রেঞ্জ রয়েছে, যার দ্বারা অনেক মডিউল তৈরি হয়ে এসেছে। হ্যাঁ। প্রাকৃতিক কৃষিতে সেই মডিউলগুলি ব্যবহার করার প্রয়োজন আছে। যদি পরিসংখ্যানের কথা বলি, তাহলে প্রায় 353 মিলিয়ন টন বার্থে আমরা উদ্যানী ফসল উৎপাদন করে থাকি, ও। যাতে 112 মিলিয়ন টন ফসল হয় আর 207 মিলিয়ন টন সবজি উৎপাদন হয়। তাহলে এই প্রক্রিয়ায় যদি আমরা 10% প্রাকৃতিক কৃষির দিকে যাই, উৎপাদন করি, তাহলে এক ভালো সূত্রপাত হবে। এবং আমি আরো একটা কথা বলবো, আপনি যে আয় সুরক্ষার কথা বলছিলেন, নিশ্চিত রূপে তার মূল্য বাজারে অনেক বেশি পাওয়া যাবে। ঠিক আছে স্যার, আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। ডক্টর মিশ্র আমাদের সাথে আছেন। ডক্টর মিশ্র, আমরা এখানে আটারি, যোধপুরের কথা বলছি, তো এখানকার প্রাকৃতিক কৃষকদের উদ্দেশ্যে বলছি। আপনি কিভাবে তাদের এই প্রাকৃতিক চাষের প্রতি আকৃষ্ট করছেন? আপনি কিভাবে তাদের প্রস্তুত করছেন? আপনার মিশন কেমন চলছে স্যার? তথ্য প্রদান, প্রশিক্ষণ, প্রচার ও সম্প্রচার, এই তিনটি কাজে আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে এবং অত্যন্ত অগ্রগতির সাথে কাজ করছি। আপনি জেনে খুশি হবেন যে গত 2 বছরে আমরা আমাদের রাজ্যে প্রাকৃতিক কৃষিতে 1 লক্ষ কৃষককে প্রশিক্ষণ দিয়েছি। এখন আমাদের দ্বিতীয় পদক্ষেপ হলো আমরা প্রতিটি জেলায় জৈব প্রাকৃতিক চাষের জন্য মাস্টার প্রশিক্ষক প্রস্তুত করব। হ্যাঁ, এবং মাস্টার প্রশিক্ষক তাদের জেলায় জুড়ে অন্যান্য কৃষকদের সাথে দেখা করবেন এবং তাদের প্রাকৃতিক চাষের প্রশিক্ষণ দেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা সঠিক সময়ে কৃষকদের তথ্যও দেন, যেখানে তারা প্রাকৃতিক চাষে অগ্রগতির পরিমাণ, এই পদ্ধতিতে অর্জিত ফলাফল সম্পর্কে কথা বলেন। তাই কৃষকদের এই দিকগুলি ব্যাখ্যা করা হয় এবং তারা তারপর অন্যদের কাছেও তথ্য প্রচার করবেন। প্রচার হলো সচেতনতা সৃষ্টির একটি উপাদান, যার মাধ্যমে জেলা স্তরে, ব্লক স্তরে, পঞ্চায়েত স্তরে কৃষকদের মধ্যে গিয়ে আমরা তাদের মধ্যে প্রাকৃতিক চাষের প্রচার ও প্রসার করি। আজ আমাদের সাথে অনেক কৃষক উপস্থিত আছেন
এবার আমাদের শ্রোতাদের কাছে যাওয়া যাক। মিস্টার শক্তি সিং এখন আমাদের আলোচনায় যোগ দিচ্ছেন রোহতক থেকে। মিস্টার শক্তি, আপনাকে এই কৃষি চৌপালে আন্তরিক স্বাগত নমস্কার, জানাই। স্যার। স্যার, সবজি চাষে আপনার অবদান কি? স্যার, আমি মদিনা গ্রামের বাসিন্দা। রোহতক আগে কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে আমি অনুপ্রাণিত প্রকৃতি হয়েছি। দিয়েছে। এবছর আমরা 20-25 ধরনের ফসল এবং গাছপালা রোপণ করেছি হুম। এবং আমাদের বাড়ির বাগানে অনেক সবজিও চাষ করেছি। হুম। এখন পরিসর ছোট, তবে অদূর ভবিষ্যতে আমরা আরো চাষ করব, আমরা সক্ষম হব। হুম। আপনার সহায়তায় এবং ডক্টর মালহোত্রার সহায়তায় আমরা আরো 1 একর বা 2 একর আরো ফসল চাষ করব। ঠিক আছে শক্তিবাবু, আমি পরে আপনার সঙ্গে আবার কথা বলবো। শেয়ার ঠিক করার আছে। জন্য ধন্যবাদ। আমরা এখন ডক্টর মালহোত্রার সাথে কথা বলবো। ডক্টর মালহোত্রা, আসলে যখন আমরা উদ্যান ফসলের কথা বলি তখন আপনার সেই ক্ষেত্রে খুব ভালো অভিজ্ঞতা রয়েছে, কিন্তু স্যার এই অভিজ্ঞতা সবার কাছে পৌঁছানো উচিত। এটাকে অগ্রাধিকার দেওয়া উচিত স্যার, কারণ এই জ্ঞান যদি আপনার কাছে থাকে তাহলে এটি প্রচারিত হবে না। আমরা কিভাবে এই বার্তাটি সবার কাছে পৌঁছে দেবো স্যার? প্রাকৃতিক কৃষিতে যেমনটি আমি ইতিমধ্যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি, একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাকৃতিক কৃষির প্রতিটি পণ্য নিঃসন্দেহে ব্যবহারের জন্য নিরাপদ। হ্যাঁ। দ্বিতীয়ত, আজ পর্যন্ত আমরা উৎপাদনের কথা বলতাম, সর্বোচ্চ উৎপাদন পাওয়ার কথা। তবে আগে। এমন একটি সময় এসেছে যখন আমাদের সম্পদ সংরক্ষণ করতে হবে, যাতে আমরা আগামী বছরগুলিতে নিয়মিত চাষাবাদ চালিয়ে যেতে পারি। হুম। এবং এর সাথে সাথে আমাদের বাস্তুতন্ত্র বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাংলায় একে পারিস্থিতিক বলি। যখন আমি ঠিক। বাস্তুতন্ত্র বলতে আমি উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের একটি ব্যবস্থা বোঝাই, যার মধ্যে কিছু আমাদের খালি চোখে দৃশ্যমান এবং কিছু আমাদের খালি চোখে দৃশ্যমান নয়। তারা সবাই বাস্তুতন্ত্রের আওতায় আসে। এখানে তারা সবাই একসাথে একটি সম্প্রদায় হিসাবে বাস করে। অতএব আমাদের সমগ্র সম্প্রদায়ের যত্ন নেওয়া দরকার। অতএব প্রাকৃতিক কৃষিকাজ সম্পর্কে শিক্ষিত করা, প্রচার করা এবং প্রসার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদ্ধতিটি ছড়িয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। স্যার, তরুণরা কি আগ্রহী এতে? বিএসসি উদ্যান তত্ত্ব এটিকে একটি পৃথক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করেছে, যেখানে শিক্ষার্থীরা প্রাকৃতিক কৃষিকাজ সম্পর্কে একটি পদ্ধতিগত উপায় শেখে। শিক্ষার্থীরা তাদের কোর্সে এটি একটি পৃথক প্রবন্ধ হিসাবে শেখে। ডিগ্রিতে এই বিষয়টি শেখানোর উদ্দেশ্য হলো তাদের আগে। প্রাকৃতিক কৃষিকাজের সুবিধাগুলি বোঝানো। এবং একইভাবে এমএসসি উদ্যান তত্ত্ব কোর্সে আমরা ফল, শাকসবজি এবং ফুলের উদ্ভিদের উপর পৃথক বিষয় যুক্ত করেছি। আমরা প্রাকৃতিক কৃষিকাজের উপর গবেষণার উপর একই বিষয়ক শিক্ষার্থীদের গবেষণার উপর আরো জোর দিচ্ছি, এমনকি পিএইচডিতেও। তাই যদি আপনি সম্মিলিতভাবে তাহলে এটাই ভারতের পরিবর্তনের আসল চিত্র। আর আমরা এই ছবিটি আরো বুঝতে পারছি। পারছি আমাদের কৃষকদের মাধ্যমে। মিস্টার বিজয় কুমার আমাদের সাথে আছেন, যিনি যমুনানগর থেকে এসেছেন। দয়া করে মাইকটি মিস্টার বিজয়ের কাছে পৌঁছে দিন। মিস্টার বিজয়, কৃষি চৌপালে আপনাকে অনেক অনেক স্বাগতম। কেমন আছেন? সব ঠিক তো? নমস্কার বন্ধুরা। আপনি কি করেন? স্যার, আমি একজন প্রাকৃতিক কৃষক। আমি প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করি। আগে আমি জৈব চাষ করতাম, কিন্তু আমি এটি পরিবর্তন করে আমাদের কৃষি মডেলকে প্রাকৃতিক চাষে পরিবর্তন করি। আচ্ছা। এবং এখান থেকে আচার্য দেবব্রত বাবুর নির্দেশনায় আমি একজন মাস্টার প্রশিক্ষক এবং একজন প্রাকৃতিক কৃষক হিসেবেও কাজ করি। আমরা যমুনা নগরে প্রাকৃতিক চাষের অধীনে অনেক ফসল চাষ করি। উদাহরণস্বরূপ, আমরা জৈব হলুদ চাষ করি এবং শস্য আকারে আমরা গম, ধান এবং আমাদের নিজস্ব শাকসবজি চাষ করি। এবং ফলের জাত থেকে আমরা 3 থেকে 4টি ফল চাষ করি। আমরা সেগুলি চাষ করি এবং সেগুলি প্রসেসও করি। এবং ঠিক হলুদ প্রসেসিং এর মতো ফল প্রসেস করার পরে আমরা প্যাকিংও করি এবং তারপরে আমরা আমাদের পণ্য সাধারণ মানুষের মধ্যে বিতরণ করি, যারা কেবল রাসায়নিক দ্বারা প্রদত্ত পণ্য পেয়ে থাকে। তবে অনেক কৃষক বলেন যে তারা এই পদ্ধতিতে কোনো অর্থ সঞ্চয় করতে পারছেন না, কোনো লাভও নেই। আপনি কি লাভ করতে পারবেন? না স্যার, এখনকার মতো নয়। এই পদ্ধতিতে কোনো উৎপাদন খরচ বা আয় নেই। আচ্ছা। প্রাকৃতিক কৃষিকাজের মাধ্যমে একবার আমরা এটি প্রয়োগ করলে 1 বা 2 বছর পরে আমরা এই পদ্ধতি প্রয়োগের আগে আমাদের উৎপাদন স্তরে পৌঁছতে সক্ষম হব। আচ্ছা, তাহলে এটা উপকারী। হ্যাঁ, উপকারী স্যার। আসুন আমরা বুঝে নিই কিভাবে এই সুবিধা বাড়ানো যায়। আমাদের এখানে আমাদের বিশেষজ্ঞরা আছেন। ডক্টর মিশ্র আমাদের সাথে আছেন। মিশ্রবাবু, স্যার, কৃষকদের সাথে কেভিকের এই যোগাযোগ সেতুটি দৃঢ়ভাবে স্থাপন করা উচিত। কি ধরনের প্রচেষ্টা করা হচ্ছে স্যার? অনেক ধরনের প্রচেষ্টা চলছে। আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক কাজ করছি। দ্বিতীয়ত, পুরনো পদ্ধতির সম্প্রসারণ হিসাবে, যেখানে এটি মূলত ম্যান টু ম্যান যোগাযোগের বিষয় ছিল এবং শারীরিক সংযোগের উপর আরো বেশি জোর দেওয়া হয়েছিল, আমরা নতুন পদ্ধতির সাথে এটি করছি। এখন আমাদের কাছে আমাদের কিষাণ সারথি পোর্টাল রয়েছে। বর্তমানে আমাদের অঞ্চলে প্রায় 54 লক্ষ কৃষক এই পোর্টালে নিবন্ধিত।
তারা তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন অথবা এই বিষয়ে তাদের যে কোনো তথ্য জানতে পারেন। কৃষকরা তাদের প্রশ্ন বা তথ্য কে বিজ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আগে। ক্যাম্পাসের বাইরে প্রশিক্ষণ আমাদের অন্যতম প্রধান কাজ। এটি কের আদেশ। যে কোনো কৃষক যাকে পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে, সে প্রাকৃতিক চাষ বা মৌমাছি পালনকারী কৃষক বা উদ্যান পালনকারী কৃষক বা জিরা চাষ, এমনকি ডালিম চাষকারী কেউ হোক না কেন, আমরা নিশ্চিত করেছি যে আমরা প্রতিটি প্রশিক্ষণে তাদের প্রাকৃতিক চাষের উপর একটা ক্যাপসুল প্রশিক্ষণ প্রদান করব। যমুনানগর থেকে ভারতরাম আমাদের সাথে আছেন। ভারতজি, কৃষি চৌপালে আপনাকে স্বাগতম। স্যার, এটি একটি দুর্দান্ত অনুষ্ঠান। আমি এখানে খুব ভালো সময় আজ কাটাচ্ছি। আপনি কি এনজয় করলেন? স্যার, এটা সত্য যে আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য হলো কৃষকদের আয় দ্বিগুণ করা এবং করের হার কমানো। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। হ্যাঁ, আমি যমুনানগরের ভারতরাম। আমি প্রাকৃতিক চাষের একজন মাস্টার প্রশিক্ষক। আমি আচ্ছা। কৃষকদেরও একই বিষয় প্রশিক্ষণ দিই। ও, কৃষি উদ্যান পালন বিভাগ এবং কে আমাকে সমর্থন করে। তারা সকলেই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন করে। স্যার, গুজরাটের আচার্য দেবব্রত স্যার, তার লক্ষ্য হলো শহরের টাকা গ্রামে যাওয়া উচিত এবং গ্রামের টাকা গ্রামে যাওয়া উচিত। সব টাকা গ্রামে যাওয়া উচিত। এটি কেবল প্রাকৃতিক চাষের মাধ্যমে ঠিক আছে। সম্ভব, বুঝলেন? ঠিক আছে, সব টাকা গ্রামে হ্যাঁ, যাওয়া সব উচিত। টাকা গ্রামে যাওয়া শহরের উচিত। টাকা এবং গ্রামের টাকা দুটোই। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমরা এই ঠিক মিশনে আছে। কাজ করছি। হ্যাঁ, হ্যাঁ। স্যার, এই মিশনের অধীনে স্যার কেউ আমার কথা বিশ্বাস করেনি। আমি হলুদ রোপণ করেছি। আমি 8 কেজি এবং 2020 গ্রাম হলুদের একটি বৃন্ত কেটেছি। আচ্ছা। আমার আখের চাষও আছে, যেখানে আমি 3 কেজি 630 গ্রাম আখের ডাঁটা কেটেছি। এটি খুবই স্বাস্থ্যকর। আমি এটি থেকে অন্যান্য পণ্য আমাদের জন্য তৈরি হাততালি করেছি। দেওয়া উচিত। ভালো, বাহ। তাহলে রামেশ্বর বাবু কেমন আছেন আপনি? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আমি আছেন? ভালো আছি। তাহলে বলুন। দেখুন, যদি একজন কৃষক একটি ফসল পেতে চায়, তাহলে তাকে প্রথমে 50 কেজি গম জমিতে বপন করতে হবে, তবেই সে ফলন পাবে। তাহলে এটা কোনো সমস্যা নয় স্যার। কিন্তু আমাদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো আমাদের মার্কেটিং। পণ্য বিক্রি হচ্ছে না। আমি এই 1 বছর ধরে বাড়িতে 100 মণ গম, 20 মণ মুগ ডাল, 20 মণ ছোলার ডাল রেখেছিলাম, আর অসহায়তার কারণে আমাকে একজন খুচরা বিক্রেতার কাছে যেতে হয়েছিল এবং প্রতি কেজি 100-200 টাকা বিক্রি করতে হয়েছিল। তোমার জন্য আমার কাছে একটা সমাধান আছে, আমি তোমাকে বলবো। আগে- তুমি নিয়মিত 1 সপ্তাহ ধরে আমাদের ডিডি আচ্ছা। কিষাণ অনুষ্ঠানটি দেখো এবং অবশ্যই এটি দেখো। আচ্ছা, যদি তুমি এটা দেখো তাহলে তোমার সব আগে। সমস্যার সমাধান হয়ে যাবে। নিজেকে প্রচুর হাততালি দাও। আগে স্যার। বিরতির পরেও আমরা কৃষি চৌপালের এই অধিবেশনটি চালিয়ে যাব। দেখতে থাকুন কৃষি চৌপাল। ব্রেকের পরে কৃষি চৌপালের শেষ পর্বে আপনাদের স্বাগতম এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশনে পৌঁছে গেছি, কারণ এই বিভাগে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন। আমি আপনাকে তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হলেন ডক্টর বলবন্ত সিং মন্ডল, ডাইরেক্টর এক্সটেনশন এডুকেশন, চৌধুরী চরণ সিং, হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়, হিসার। স্বাগতম ডক্টর বলবন্ত। নমস্কার। এবং এই অধিবেশনে আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর বলজিৎ সাহারান, প্রিন্সিপাল সায়েন্টিস্ট মাইক্রোবায়োলজি, চৌধুরী চরণ সিং, হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়, হিসার। স্বাগতম ডক্টর বলজিৎ। নমস্কার। তাহলে ডক্টর বলবন্ত, আপনাকে দিয়ে শুরু করা যাক। স্যার, আপনি এই ক্ষেত্রে ক্রমাগত কাজ করছেন, এটা কত বড় কাজ স্যার? 2 বছর আগে এখানে হরিয়ানায় কৃষকরা আমাদেরকে ভিড়ভাড় এলাকায় প্রাকৃতিক কৃষিকাজের উপর বক্তৃতা না দেওয়ার জন্য বলতেন। আজ সেই কৃষকরাই আনন্দের সাথে আমাদের দিকে মনোযোগ দিচ্ছেন, আর কৃষকরা এখন প্রাকৃতিক কৃষিকাজ গ্রহণ করেছেন এবং তাদের প্লেটে স্বাস্থ্যকর খাবার উপভোগ করছেন। তারা আনন্দের সাথে বাজার থেকে 500 টাকার নোট সংগ্রহ করছেন, আর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও আরো গবেষণার পথ খুঁজে পেয়েছেন। এই কৃষকরা এখন গীতা জয় জয়ন্তীতে প্রাকৃতিক কৃষিকাজের পণ্যের স্টল স্থাপনের জন্য অনুরোধ করছেন। তারা আমাদের কৃষক মেলায় আবার প্রাকৃতিক কৃষিকাজের পণ্যের স্টল স্থাপন করতে চান। আর যখন আমরা জাতীয় স্তরে কৃষক মেলা আয়োজন করি, তখন আমাদের ব্যানারে মূল থিম লেখা থাকে আমাদের বিষয়ে প্রাকৃতিক কৃষিকাজ। ডক্টর বলজিৎ সাহারান, যখন আমরা প্রাকৃতিক কৃষিকাজ সম্পর্কে কথা বলি, তখন আমাদের মনে বারবার জীবা অমৃত ভেসে ওঠে। এটি ব্যাখ্যা করা হয়, শেখানো হয়, অনেক অধিবেশন, অনেক সভায় সর্বত্র এটি উল্লেখ করা হয়। স্যার, জীবা অমৃত কি? এটি কিভাবে প্রস্তুত করা হয়?
মিস্টার উপাধ্যায়, দেখুন, আমরা যখন প্রাকৃতিক কৃষিকাজ শুরু করি তখন প্রথমেই আমরা ভাবি আমরা কিভাবে উদ্ভিদকে পুষ্টি সরবরাহ করি। তাহলে আমাদের পুষ্টি সরবরাহের দুটি উপায় আছে, মৌলিক উপায়। সেগুলো হলো জীব অমৃত এবং গণজীব অমৃত। জীব অমৃত হলো এর একটি অংশ। দ্বিতীয় দিকটা হলো উদ্ভিদ সুরক্ষা বা রোগ থেকে সুরক্ষা, এটি হলো দ্বিতীয় দিক। এটা আরেকটা দিক। তাহলে জীব অমৃতের কথা বলা যাক। তাহলে জীব অমৃত হলো একটি পাত্র যা একজন কৃষক তার খামারে তৈরি করতে পারেন। এই পদ্ধতিতে তাকে 200 লিটারের একটা ড্রাম নিতে হবে, এর অর্ধেক জল দিয়ে পূর্ণ করতে হবে এবং 10 কেজি গোবর যোগ করতে হবে, ভারতীয় গরুর গোবর যোগ করতে হবে, এবং তারপর 8 লিটার প্রস্রাব যোগ করতে হবে, তাতে গোমূত্র যোগ করতে হবে, 1.5 থেকে 2 কেজি গুড়, 1.5 থেকে 2 কেজি বেসন এবং আধা কেজি মাটি, এমন জায়গা থেকে যেখানে কীটনাশক এবং রাসায়নিক ব্যবহার করা হয় না। আমরা গাছের যে কোনো জায়গা থেকে এটি নিতে পারে, অথবা সে ভালো সিমেন্ট ব্যবহার করতে পারে যা তখন পর্যন্ত অব্যবহৃত থাকে। সকালে এবং সন্ধ্যায় মিশ্রণটি নাড়িয়ে মোট 200 লিটার পরিমাণ মিশ্রণ তৈরি করুন। এই 200 লিটার 1 একরের জন্য যথেষ্ট। এটি একটি কালচার হিসাবে কাজ করে এবং এটি একটি স্টার্টার কালচার হিসাবে কাজ করে। উদাহরণস্বরূপ, সন্ধ্যায় আমরা দুধ গরম করে তাতে টক কিছু যোগ করি, সকালে এটি দইতে পরিণত হয়, কারণ রাতে অনেক প্রতিক্রিয়া ঘটে যা আমাদের হজমের জন্য ভালো। আমাদের জমির মাটিতেও একই পরিস্থিতি ঘটে। যখন আমরা খামারের মাটিতে 200 লিটার জীবামৃত প্রয়োগ করি তখন তার ডক্টর বলবন্ত, আজ আমি আপনার কাছ থেকে অনেক কিছু বুঝতে চাই। স্যার, আপনি শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত, আপনি একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তাহলে এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের কিভাবে অনুপ্রাণিত করছে? কারণ স্যার, এখন শিক্ষার্থীরা বলছে না যে তারা বিটেক করতে চায় অথবা তারা ডাক্তার হতে চায়, এখন শিক্ষার্থীরা কৃষক হতে চায়। মিস্টার উপাধ্যায়, আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই। আগে ডাইরেক্ট এক্সটেনশন এডুকেশনের অধীনে আগে আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির আগে তত্ত্বাবধানে কৃষকদের শিক্ষা প্রদান করি। আপনি এটি কখন শুরু করেছিলেন এবং এখন আজ পর্যন্ত আমাদের কি কোনো সংখ্যা আছে? আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে 400 জন প্রশিক্ষণার্থী রয়েছেন। আমরা প্রতি বছর 10টি প্রশিক্ষণ পরিচালনা করি। আমরা একটি প্রশিক্ষণ অধিবেশনে 40 জন প্রার্থীকে প্রশিক্ষণ দিই। এক বছরে একটি জেলায় আমাদের 400 জন কৃষক যারা মনিটর হিসেবে কাজ করেন, এবং আমরা 3 বছর ধরে এটি করে আসছি। প্রতিটি জেলায় আমাদের 100 জন কৃষক আছেন যারা তাদের ব্র্যান্ডিং দিয়েছেন। কিন্তু ডক্টর বলজিৎ, আপনার কাছ থেকে আমি অনেক কিছু বুঝতে চাই। স্যার, যখন আমরা প্রাকৃতিক কৃষি সম্পর্কে কথা বলি তখন আমরা জীব বৈচিত্র্য সম্পর্কে কথা বলি। স্যার, জীব বৈচিত্র্য, প্রাকৃতিক কৃষি, দয়া করে আমাকে এই ধারণাগুলি ব্যাখ্যা করুন। স্যার, যখন আমরা প্রাকৃতিক কৃষি সম্পর্কে কথা বলি তখন আমরা জীবন্ত প্রাণীর কথা বলি যেখানে জীবন আছে, যেমন আমাদের মাটি, এটি হলো জৈব। যদি আমরা সেখানে জীবন্ত প্রাণীদের হত্যা করি তাহলে তা অজৈব হবে। রাসায়নিক এবং কীটনাশক মাটিতে জীবকে হত্যা করে এবং আমরা সেখানে কিছুই করতে পারি না। তাই এটি ঠিক করার জন্য আমরা প্রাকৃতিক কৃষি সম্পর্কে কথা বলি। প্রাকৃতিক কৃষিতে সব ধরনের প্রাণীকে উন্নতির সুযোগ দেওয়া হয়। এতে আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করি যাতে সকল ধরনের জীব তাদের পুষ্টি পায়। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, জীবাণু, ছাতা, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি প্রকৃতিতে জীবন্ত হয়ে ওঠে। সুতরাং যদি আপনি দেখেন, আমাদের ফসলের 96 থেকে 97% বায়ু এবং জলের কারণে বৃদ্ধি পায়। তাদের মধ্যে যে পুষ্টি উপাদানগুলি কাজ করে তা হলো 1.5 থেকে 2%। তাদের কাজ হলো প্রতিক্রিয়া করা, এবং এই সমস্ত প্রতিক্রিয়াগুলি অণুজীব দ্বারা সম্পন্ন হয়। এই অণুজীবগুলিতে বিভিন্ন ধরনের এনজাইম থাকে যা আমাদের খাদ্য তৈরিতে কাজ করে। তাহলে আমাদের আলোচনায় আরো একজন কৃষক যোগ দিচ্ছেন। মিস্টার কপিল শনিবার থেকে এসেছেন, একজন মাস্টার ট্রেনার তিনি। মিস্টার কপিল, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আগে আমি একজন নিয়মিত কৃষক যে প্রাকৃতিক কৃষিকাজ করি। আমরা যে মডেলটি রোপণ করেছি 1.5 একর জমিতে, আমরা 8 থেকে 10টি জাতের পেয়ারা গাছ লাগিয়েছি, আমরা লেবুও লাগিয়েছি, আমরা জমিতে বহু ফসল রোপণ করেছি, আমরা আলু রোপণ করেছি, আমরা হলুদ রোপণ করেছি, আমরা আখ রোপণ করেছি, আমরা আখ প্রসেস করে তারপর দিয়েছি। আমরা এটি সুগার মিলে রাখি না, আমরা এর ভিনিগার তৈরি করি, আমরা রস সরবরাহ করি, এবং একইভাবে আমরা আমাদের পেয়ারা বাজারে বিক্রি করি না। যেহেতু পেয়ারা প্রাকৃতিক তাই এটি খামারে দ্বিগুণ দামে বিক্রি হয়। অবশিষ্ট ফল দিয়ে আমরা ভিনেগার তৈরি করি, এটি ডায়াবেটিসের জন্য সর্বোত্তম প্রতিকার। তাই প্রাকৃতিক কৃষি এবং গাভীর কারণে আমাদের দেশ ডাক্তার সুভাষ পালেকার জি, যিনি এই নীতির উৎপত্তি করেছেন, এবং আচার্য দেবব্রত জি, আমাদের দেশ সর্বদা তাদের কাছে ঋণী থাকবে। তারা আমাদের ফসল এবং আমাদের প্রজন্ম উভয়ের উন্নতির জন্য কাজ করেছেন। আমি তাদের উভয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ স্যার। হিসার থেকে কৃষ্ণা পুনিয়া আমাদের সঙ্গে আছেন। কৃষ্ণা পুনিয়া জি। স্যার, আমি আদমপুর নামক একটি জায়গা থেকে এসেছি যেখানে জলের স্তর অনেক বেশি, সেখানে অনেক সমস্যা আছে। এই মানুষগুলো জানে সেখানে কি সমস্যা আছে। তাই প্রাকৃতিক কৃষি যা আপনি এখানে প্রচার করছেন, আমি বলতে চাই যে আমি চাই আমার অঞ্চলের মানুষও এই ধরনের পদ্ধতি গ্রহণ করুক, যাতে আমরা কৃষক হিসেবে উচ্চ জলস্তরের মধ্যে কৃষিকাজের সমস্যাগুলি সমাধান করতে পারি, এবং এগুলো সমাধান করে আমরা আমাদের অঞ্চলকেও অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবো। আপনি কোন সমস্যার সম্মুখীন হন? আমাদের সমস্যা হলো জলের স্তর অনেক বেশি, জলে প্রচুর আর্দ্রতা আছে। আচ্ছা। আমরা যে গাছপালা, ফসল বা আগাছায় চাষ করি না কেন, তার 50% ধ্বংস হয়ে যায়।
আমি আপনাকে সেই এলাকায় আরো বেশি গাছ লাগানোর পরামর্শ দেব, কারণ আপনি সেগুলি কেটে ফেলেছেন। বলসামন্দ, হিসার এলাকা, আদমপুর, ভিবানির মতো অঞ্চলে জায়ান্ট গাছগুলি আগে খুব ভালো ছিল। এই গাছগুলির সংখ্যা এখন অনেক কমে গেছে। যোধপুর কেন্দ্র একটি নতুন ভ্যারাইটি থার শোভা উদ্ভাবন করেছে। আপনার অবশ্যই এটি পাহাড়ে লাগানো উচিত। এবং আপনি যে বাগানগুলিতে কিন্নু, কমলা লেবু এবং মৌসম্বি রোপণ করছেন, সেগুলিতেও সরকারি ভর্তুকি রয়েছে। আপনি কলের জল বা নলকূপের জল দিয়ে সেচ করতে পারেন এবং ধীরে ধীরে আপনার বনভূমি বৃদ্ধি পাবে এবং এর সাথে সাথে এর নিচের জলও হ্রাস পাবে। ডক্টর বলজিৎ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। স্যার, প্রাকৃতিক কৃষিতে পোকামাকড়ের সমস্যা, রোগের সমস্যা, এটাও একটা দিক, তাই না? প্রাকৃতিক কৃষিতে একটি পরিবেশ তৈরি হয়, একে মাইক্রো ক্লাইমেট বলা হয়। এখানে একটি জীব অন্য প্রাণীকে নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত কিছুই হবে না। আজ আপনি দেখতে পাচ্ছেন আমরা ধান রোপণ করছি, আপনি এর অতিরিক্ত দেখতে পাবেন। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এত অতিরিক্ত কখনো দেখিনি। এখন আপনি কেবল অতিরিক্ত এবং অতিরিক্ত দেখতে পাচ্ছেন। এটি ভারসাম্যহীনতা তৈরি করে। দ্বিতীয়ত, শুধুমাত্র একটি সম্প্রদায় আধিপত্য বিস্তার করে এবং আমরা অন্য সম্প্রদায়কে আধিপত্য বিস্তার করতে দেখতে সক্ষম হব না। যখন আমরা প্রাকৃতিক কৃষিকাজ করি তখন এটি ভারসাম্যহীনতা তৈরি করে না। এক ধরনের সম্প্রদায় আসে, একটি শীর্ষে পৌঁছায়, তারপর এটি মারা যেতে শুরু করে, তারপর আরেকটি আসে, তারপর এটি শীর্ষে পৌঁছায়, তারপর এটি মারা যেতে শুরু করে। যদি কোনো রোগ জীবাণু দেখা দেয় বা কোনো রোগ ছড়িয়ে পড়ে, তাহলে একটি অণুজীব আবির্ভূত হয় এবং এটি একটি যৌগ নির্গত করে যা এটি নিয়ন্ত্রণ করে। অ্যালালোপ্যাথি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি অণুজীব বা উদ্ভিদের একটি যৌগ অন্যান্য উদ্ভিদ বা অণুজীবকে নিয়ন্ত্রণ করে। সুতরাং 13 ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া, জৈব রূপান্তর, এগুলি এতে ভূমিকা পালন করে এবং যখন আপনি প্রাকৃতিক কৃষিকাজ করেন তখন তারা এটি করে। পানিপত থেকে বিজয় সিং আমার সাথে আছেন। বিজয় জি, আপনাকে স্বাগতম। আপনি কি করছেন? আমি প্রাকৃতিক কৃষি কাজ করি। আমার নাম বিজয়। আগে আমি পাবতি গ্রামের বাসিন্দা আর আমার জেলা হলো পানিপত, আমার ব্লক হলো সামলকা। আর আমাদের এই ধরনের কৃষিকাজ সম্পর্কে বলা হয়েছিল। মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিরা ব্যাখ্যা করেছিলেন এর সবচেয়ে ভালো শক্তি হলো ভারতীয় গরু। আমাদের প্রধানমন্ত্রী এবং অন্যান্যরা গরুগুলিকে বাঁচিয়েছেন। এই ভারতীয় গরু 76 ডিগ্রি তাপমাত্রা বজায় রাখে। এই ভূমির অন্যান্য প্রাণীদের এমন কোনো শক্তি নেই। যারা এর দুধ পান করে এবং এর ঘি খায় ও মনে করে নাও তারা এর মধ্যে আসল শক্তি দেখতে পাবে। ঠিক বলেছেন। এই বিভাগটিকে আরো বিশেষ করে তুলতে 2 জন বিশেষ অতিথি আমার সাথে যোগ দিচ্ছেন। আমি তাদের সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি। ডক্টর পদ্মশ্রী হরিওম, স্টেট ট্রেডিং অ্যাডভাইজার, ন্যাচারাল ফার্মিং, এক্স প্রিন্সিপাল সায়েন্টিস্ট, চৌধুরী চরণ সিং, হরিয়ানা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। স্যার, এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। তার সাথে আমাদের সাথে মিস্টার জনি রানা আছেন। তিনি একজন বিশেষ কৃষক। আমরা তার অভিজ্ঞতা নিয়ে কথা বলবো, কিন্তু প্রথমে ডক্টর হরিওম আপনার সাথে শুরু করা যাক। স্যার, মাটির স্বাস্থ্য এবং কৃষিতে অসুবিধা, আপনার এই বিষয়ে বছরের পর বছর অভিজ্ঞতা আছে। আপনি এর গুরুত্ব কিভাবে মূল্যায়ন করেন? আমরা কিভাবে মাটির স্বাস্থ্য উন্নত করতে পারি? কিভাবে এটি থেকে লাভবান হতে পারি? আমরা কিভাবে প্রাকৃতিক কৃষিকাজ বুঝতে পারি? আমাদের সামনে প্রথম যে সমস্যাটি এসেছিল তা হলো মাটির স্বাস্থ্যকর। এর বাইরে হচ্ছে গিয়ে জলের ঘাটতি। এটি একটি বিশাল সমস্যা হয়ে উঠেছে। যদি আমি আপনার সামনে কুরুক্ষেত্রের কথা বলি, তাহলে প্রতি বছর 3 থেকে 5 ফুট জল কমে যাচ্ছে। আর এর বাইরেও গ্লোবাল ওয়ার্মিং রয়েছে। ভবিষ্যতে গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর সমস্ত জীবনকে প্রভাবিত করবে। এটি সকলের উপর প্রভাব ফেলবে, শুধু মানুষ নয়, এটি পৃথিবীর সমগ্র জীবনকে প্রভাবিত করবে। এর বাইরেও দেখতে পাচ্ছেন ইউরিয়ার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এটা খুবই বিরক্তিকর। যদি ইউরিয়ার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তাহলে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। ভারসাম্যহীনতা, তারা মাটিতে 1% বা 2% বেশি দিচ্ছে, কিন্তু 17% বেশি প্রয়োজন। এর কারণে ক্যান্সার এবং অন্যান্য রোগ বাড়ছে। স্যার, আরো কিছু বলার আগে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উল্লেখ করলেন, তা হলো গ্লোবাল ওয়ার্মিং। প্রাকৃতিক কৃষি কিভাবে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে মোকাবিলা করতে পারে? যখন আমরা রাসায়নিক চাষ এবং জৈব চাষের তুলনা করি, তখন এরিয়া স্কেল নির্গমন বলে একটা জিনিস আছে। এর মানে হলো 1 একরে জৈব চাষ হয় আর অন্য একরে রাসায়নিক চাষ হয়, আর এখানে জৈব চাষী নির্গমন কম হয়। দ্বিতীয় স্কেলে হলো ফলন স্কেল নির্গমন। এতে যা ঘটলো তা হলো, রাসায়নিক চাষে ধরা যাক 30% ফলন হয়, তো জৈবিক চাষের জন্য আপনার 2 থেকে 3 একর প্রয়োজন হবে সেই ফলনের সাথে মিল পেতে। আচ্ছা, ফলন স্কেলের সাথে মিল পেতে। তারপর জৈব কার্বনের নির্গমন বৃদ্ধি পায়। ঠিক আছে, প্রাকৃতিক কৃষিতে এটা কেন হয় না?
প্রাকৃতিক কৃষিতে 3টি নির্গমন গ্যাস থাকে: কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড। এতে যে 3টি গ্যাস গ্লোবাল ওয়ার্মিং ঘটায়, হ্যাঁ হ্যাঁ 4টি উৎপাদন জড়িত: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এই 3টি গ্যাস 4টি উৎপাদন দিয়ে তৈরি হয়। এই 4টি উপাদানই আপনার কার্বোহাইড্রেট তৈরি করে: কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই 4টি উপাদান আপনার প্রোটিন তৈরি করে। এই 4টি উপাদান আপনার লিপিড তৈরি করে। এবং এই 3টি উপাদান হলো অণুজীবের কোষ টিস্যু। আচ্ছা কোষ টিস্যু অর্থাৎ আমরা আমাদের শরীরে যা কিছু রাখি, যেমন গোবর বা অন্য কিছু, এই অণুজীবগুলি তা খেয়ে আমাদের শরীর তৈরি করে। যখন অণুজীবগুলো ক্ষয়প্রাপ্ত হয়, যেমন তারা 10 থেকে 20 মিনিটে দ্বিগুণ হয়, তখন তারা মারা যেতে শুরু করে। যখন অণুজীবগুলো মারা যায়, তখন হিউমাসে পরিণত হয় আর রেডিমেড ফুড তৈরি হয়ে যায়। ওই ফুড থেকে গাছের শিকড়বন তৈরি হয় এবং এটি চক্রের মধ্যে আসে। ঢাললাম, সেইটাই খায় এবং তারপরে অণুজীবন খেয়ে হিউমাস তৈরি হয় এবং এটি একটি চক্রের মধ্যে আসে। এই চক্রের মধ্যে আসে, একে বলা হয় সিকোয়েস্ট্রেশন। সুতরাং এই 4টি উপাদান যা গ্লোবাল ওয়ার্মিং ঘটায়, এই পরিবেশে যেতে পারে না। সুতরাং এর মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে। যে পার্থক্যটি আপনাদের বলা হয়নি, সেটা জানা নেই। ঠিক আছে, তাহলে স্যার আপনি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু তার আগে জনি রানা, আপনি কি করেন, কবে থেকে করছেন এবং আপনার মতে প্রাকৃতিক কৃষিকাজের সুবিধা কি? কিছু ব্যক্তিগত কারণে যখন আমি আমার পরিবারে এমন কিছু কারণ দেখতে পেলাম, যার কারণে আমি আমার পরিবারের প্রধান বাবাকে হারিয়েছি। তাকে হারানোর পর আমি ভাবতে শুরু করলাম এই রোগটি কোথা থেকে এসেছে। পরে যখন আমি বিশেষজ্ঞ এবং ডাক্তারদের সাথে দেখা করি, তখন আমি তাদের কাছ থেকে জানতে পারি যে আমরা যা খাই তা থেকেই এই সব এসেছে। এবং এটি কোথা থেকে এসেছে? এটি আমাদের জমি থেকে এসেছে এবং আমাদের থালায় পৌঁছচ্ছে। তাই যখন আমরা দেখলাম যে আমরা এটি চাষ করছি এবং আমরা এটি খাচ্ছি, তাহলে কেন এই কৌশলটি পরিবর্তন করা হবে না এবং এমন জিনিস চাষ করা হবে না যা খাওয়ার জন্য নিরাপদ? আজ প্রচুর শস্য উৎপাদিত হচ্ছে, কোথাও না কোথাও আমরা এর পুষ্টি হারাচ্ছি, সেই সাথে পুষ্টি চলে গেছে। এতে যে বিষ প্রবেশ করেছে, আমাদের শরীর তা গ্রহণ করছে না এবং এর ফলাফল দেখা দিতে শুরু করছে। তাই এই বিষয়গুলি দেখে আমরা যদি বুদ্ধিমান মানুষরা আমাদের নিজস্ব খাবারও সঠিকভাবে রান্না করতে না পারি, তাহলে আমরা কেন কৃষক? একজন কৃষকের উদ্দেশ্য হলো জীবন্ত প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করা। তাই যদি আমরা বিষাক্ত খাবার উৎপাদন করি, তাহলে কোথাও না কোথাও আমরা আমাদের ব্যবসার প্রতি অসৎ আচরণ করছি। যখন আমরা কিছু শিখতে আগ্রহী হই এবং সেখানে আমাদের প্রতিষ্ঠান, আমাদের আচার্য অথবা ডক্টর হরিওমজির মতো গুরুরা, যাদের সাথে আমরা দেখা করেছিলাম, আমাদের পথ সহজ করে তোলেন। এবং আজ আমরা আমাদের প্রাকৃতিক চাষের 8 বছর পূর্ণ করেছি এবং আজ আমাদের জমি এবং আমাদের মাঠ আমাদের সেই শস্য দিচ্ছে, যা আমরা আশীর্বাদ হিসেবে দেখি এবং এটি দেখতে বেশ আকর্ষণীয়। এবং যে কোনো ব্যক্তির প্রাকৃতিক চাষ সম্পর্কে সন্দেহ আছে অথবা বিজ্ঞানের সাহায্য ছাড়া কৃষিকাজ করা সম্ভব নয়, আমি সেই সকল মানুষকে আমাদের জমিতে এসে সেই প্রদর্শনীগুলি দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাই। শিবকুমার আমাদের সাথে আছেন। শিবকুমারজি, কৃষি চৌপালে আপনাকে স্বাগতম। নমস্কার আচ্ছা, স্যার। আপনি কি করেন অনুগ্রহ করে আমাদের বলুন। নমস্কার স্যার, আমি শিবকুমার পাঞ্চাল, কার্নাল জেলার টিকরি গ্রামের বাসিন্দা আগে এবং আমি গত 4 বছর ধরে প্রাকৃতিক কৃষিকাজ করে আসছি। আচার্য দেবরাজজি এবং আমাদের শ্রদ্ধেয় গুরুজি ডক্টর হরিওমজির এই গুরুকুল থেকে আমরা সঠিক নির্দেশনা পেয়েছি। আগে এই বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার পর আমরা যা করছি তাতে আমরা অনেক উপকৃত হয়েছি। আপনি উপকৃত হচ্ছেন, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ। উপকৃত হওয়া উচিত। হ্যাঁ স্যার। মনোজজি কেথাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। গত 5-6 বছর ধরে আমি গৌমাতা এবং মাটির সেবা করে আসছি। গৌমাতা এবং মাটির সাথে আমরা অশোক ন্যাচারাল ফার্মের জন্য একটি মডেল তৈরি করেছি। আমরা এটি নিয়ে কাজ করছি। আজ পর্যন্ত আমাদের খামারের বাইরে কখনো কিছু বিক্রি করতে হয়নি। এটি খামারেই বিক্রি হয়। পরিমাণের উপর কাজ করো না, গুণমানের উপর কাজ করো। তাই তোমাকে দর কষাকষি করতে হবে না। এটি বিক্রি হবে, এটি তোমার নিজের জমিতে বিক্রি হবে। 37 জন কৃষক আমার সাথে যোগ দিয়েছেন এবং আমরা প্রাকৃতিক চাষ করছি। আমরা একটি পার্মাকালচার মডেল তৈরি করেছি। বহুস্তরীয় চাষ, একই সময়ে 4 থেকে 5টি ফসল, একই সারে, একই জলে, একই সময়, একই শ্রমে। যদি তুমি রাসায়নিক বাজারে যাও, কোনো লাভ নেই এবং এতে কোনো সম্মান নেই। আমি সকল ভাইদের এক কথা বলছি, কৃষিকাজ এবং গৌমাতাকে বোঝো। খুব ভালো, ঠিক বলেছেন। আমার নাম সচিন। আমি দিল্লিতে ল প্র্যাকটিস করতাম।
2022 সালে ডক্টর হরিওমের প্রশিক্ষণের সাহায্যে আমি প্রাকৃতিক কৃষিকাজ শুরু করি। আমি বলতে চাই যে কর্পোরেট থেকে কৃষিকাজে আমার রূপান্তর ঘটেছে। আমি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছি তা একজন সাধারণ কৃষকের মতো হবে না, কারণ সে ইতিমধ্যে কৃষিকাজ জানে। এবং আমি বলতে চাই যে আমি যদি কর্পোরেট সেক্টর থেকে কৃষিকাজে এসেছি, তাহলে আমি একজন সাধারণ কৃষককে যারা রাসায়নিক চাষ করছে তাদের প্রাকৃতিক কৃষিকাজের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে চাই, এবং কেবল এটি করার মাধ্যমেই আমরা দেশকে বাঁচাতে সক্ষম হব। তাহলে এই ধারণাটি খুবই স্পষ্ট যে প্রাকৃতিক কৃষি সর্বোত্তম। হ্যাঁ স্যার, ঠিক আছে, ভালো স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। মিস্টার যশপাল, আপনি বলুন। সকল কৃষকদের আমার নমস্কার। আমি যশপাল, আমি রেওয়াড়ির একজন কৃষক। আমরা 2017 সাল থেকে 40 একর জমিতে প্রাকৃতিক চাষ করে আসছি। এটি সম্পূর্ণ টেকসই এবং প্রাকৃতিক চাষের মাধ্যমে উৎপাদিত ফসল পুষ্টিতে ভরপুর। আগে আমরা জৈব চাষেরও পেছনে ছিলাম। ডক্টর হরিওমের সাথে দেখা হওয়ার পর এবং গুরুকুলে আসার পর থেকে আমরা দেখছি যে প্রাকৃতিক চাষ এবং জৈব চাষ একে অপরের থেকে বেশ আলাদা। যেদিন থেকে আমরা প্রাকৃতিক চাষ গ্রহণ করেছি, সেদিন থেকে আমাদের উৎপাদিত পণ্য সমগ্র এনসিআর একজন সাধারণ কৃষকের তুলনায় 2 থেকে 2.5 গুণ বেশি বিক্রি হচ্ছে। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের শেষে আসছি, কিন্তু যাওয়ার আগে আপনি কিছু বলতে চান, এমন কিছু যা প্রাকৃতিক কৃষিকাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের উৎসাহিত করবে? দেখুন, এখন আমাদের সামনে আর কোনো পথ নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাকৃতিক চাষের মধ্যে মাটির স্বাস্থ্য বৃদ্ধি পায়। প্রতি বছর আমি মাটির নমুনা সংগ্রহ করি এবং স্বীকৃত প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা করাই। এখন আমি আপনাকে বলতে চাই যে এখানে 180 একরের একটি খামারে আচার্যজির নির্দেশনায় প্রাকৃতিক চাষ করা হচ্ছে। পুরো খামারটি জৈব কার্বনের সমৃদ্ধ শ্রেণীতে চলে এসছে। এটা কোনো সাধারণ জিনিস নয়। ভারতে এটি পাওয়াই কঠিন। ভারতে জৈব কার্বন 0.3.4 এবং এই খামারে জৈব কার্বন 0.8 উপরে, এমনকি 1.5 পর্যন্ত পৌঁছেছে। সুতরাং আপনি যদি প্রাকৃতিক চাষের সাথে জড়িত থাকেন, তাহলে ফলন সম্পর্কে আরেকটি প্রশ্ন রয়েছে। ধরে নিন যে 1-2 বছরের মধ্যে ফলন কম হয়, তাহলে আপনার খরচ কমে যায়। সেই কারণে আপনার নিট আয় কম হবে না। এবং আমি আপনাকে রোগ এবং পোকামাকড় সম্পর্কে বলেছিলাম। কৃষিতে 60 থেকে 70% রোগ জৈব চাষ থেকে আসে। স্যার, আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আমাদের সময় ফুরিয়ে আসছে, যদিও আমরা আরো কথা বলতে পারলে ভালো হতো। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের কৃষি চৌপাল এখানে শেষ করতে হবে, এবং আমরা সবসময় বলি যে এটি কৃষি মন্ত্রণালয় এবং দূরদর্শন কিষানের যৌথ উপস্থাপনা। এই অনুষ্ঠানটির নাম কৃষি চৌপাল, এবং আমরা আপনাকে মুহূর্তের মধ্যে সংবাদ দেখানোর জন্য তাড়াহুড়ো করছি না। আমাদের কাছে সংবাদের অর্থ হলো আপনাকে তথ্য পৌঁছে দেওয়া, এবং শুধুমাত্র সেই তথ্য যে আপনার উপকারে আসবে। এই বিশ্বের ব্রেকিং নিউজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা কেবল আপনাদের জন্য চিন্তা করি, এবং আমি আপনাকে বারবার বলছি যে দূরদর্শন সর্বদা কৃষকদের পাশে থাকে এবং রাত দিন 24x7 আপনার সাথে থাকে। কেবল আমরাই আপনার পাশে থাকি এবং আপনার পক্ষে আপনার কথা বলি। এবং যেমনটি আমি আপনাকে আগে বলেছিলাম, মালঞ্চলের শিখর থেকে বিন্ধ্যাচলের উঠোন পর্যন্ত আমরা আপনার সাথে এই যাত্রা পুরো চালিয়ে যাব। আমি নিশ্চিত যে আপনি আমার সাথে এই যাত্রা চালিয়ে যাবেন। এই আশা এবং বিশ্বাস নিয়ে আমি কৃষি চৌপাল এখানেই শেষ করছি। দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।